ক্লাস 5-এ 213 নম্বর পাতায় যে সম্পর্ক নির্ণয় করি ও সমাধান করার চেষ্টা করিতে 4টে অঙ্ক আছে। এই 4টে অঙ্ক দেখো এখানে দুটো পার্ট। প্রথমে বলেছে সম্পর্ক নির্ণয় করতে হবে আর সমাধান করতে হবে। এত যে অঙ্কগুলো এর আগে আমরা করে এসেছি এই চ্যাপ্টারে, সেখানে দুটো চলরাশি ছিল। এখান থেকে দেখো এখানে 3টে করে চলরাশি দিয়ে অঙ্কগুলো থাকবে। তো এগুলো ভালোভাবে বুঝে নাও, এগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনাও অনেক বেশি এবং পরবর্তী ক্লাসেও তোমাদের এগুলো খুব কাজে লাগবে। ওকে, তাহলে প্রথম প্রশ্নটা দেখো। প্রথম প্রশ্নে বলেছে 7 জন লোক 12 দিনে 4,200 টাকা আয় করলে। দেখো এই যে প্রথম লাইন, আমরা এতক্ষণ যেগুলো করছিলাম যে দুটো করে চলরাশি, এখানে দেখো প্রথম লাইনে 3টে চলরাশি বলেছে। 7 জন লোক 12 দিনে 4,200 টাকা আয় করলে। দেখো পরের যেটা দেওয়া আছে তাতে কিন্তু কারোর সাথে কারো মিল থাকছে না। যদি একটা চলরাশি মিলে যেত তাহলে সেটাকে আমরা বাদ দিয়ে বাকি দুটো চলরাশি করে করতে পারতাম, কিন্তু এখানে দেখো 7 জন লোক বলা আছে, পরবর্তী ক্ষেত্রে বলা আছে 8 জন লোক, তারপরে এখানে 12 দিনে বলেছে, এখানে 9 দিনে বলেছে। সুতরাং সব আলাদা। তাই আমাদের যে গণিতের ভাষায় সমস্যাটা লিখতে হবে সেখানে 3টে চলরাশি থাকবে। সমস্যাটি হলো, দেখো প্রথমটা কি? প্রথমটা হলো লোক, যার একক হলো জন। ওকে, পরেরটা হলো সময়, যার একক হলো দিন। তারপরে আসছে, এটা হচ্ছে দেখো 4,200 টাকা আয় বলে দেওয়া আছে, তাহলে এখানে আমরা লিখব আয়। এককটা হচ্ছে টাকা। ওকে, তাহলে দেখো প্রথম লাইন থেকে 7 জন লোক 12 দিনে 4,200 টাকা আয় করলে, পরে বলেছে 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবেন, তাই তো? কত টাকা আয় করবেন। তাহলে সেইভাবে আমরা 3টে ছক করে নিলাম। এর পরের প্রশ্ন কি বলেছিল দেখো, সম্পর্ক নির্ণয় করি ও সমাধান করার চেষ্টা করি। তাহলে আমরা এখন সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করব। এবার খেয়াল রাখবে সম্পর্ক কিভাবে নির্ণয় করব, ভালোভাবে বুঝে নাও প্রথমটায়, পরেরগুলো ইজিলি দেখবে হয়ে যাবে। প্রথমেই খুঁজবে কোথায় কোশ্চেন মার্ক আছে। দেখো কোশ্চেন মার্ক এখানে, মানে এই আইটাকে আমার সব সময় রাখতে হবে, মানে এর সাথে সম্পর্ক নির্ণয় করব। এবার দেখো দুটো চলরাশির মধ্যে সম্পর্ক হয়, তাহলে আয়ের সাথে একবার সময়কে নেব, তাহলে দুটো সম্পর্ক নির্ণয় করব। বোঝো, দুটো সম্পর্ক নির্ণয় করব। যেখানে কোশ্চেন মার্ক সেটা তো থাকবেই, প্রথমটাতেও আয় থাকছে, পরেরটাতেও আয় থাকছে, কারণ কোশ্চেন মার্ক এখানে। এবার আয়ের সাথে কাকে রাখবো? দুটো চলরাশির মধ্যে সম্পর্ক হয়, তো 3টে একসাথে আমরা করতে পারবো না, তাহলে এটা তো ফিক্সড হয়ে গেল, তাহলে এটা বাদ হয়ে গেল। এবার দুটো রয়েছে, মানে একবার আয়ের সাথে লোক রাখবো, আরেকবার আয়ের সাথে সময় রাখবো। ওকে, এই দুটো সম্পর্ক আমাকে বের করতে হবে, যেটা সরল সম্পর্কে আছে নাকি ব্যস্ত সম্পর্কে। তাহলে দেখো যখন আয়ের সাথে লোক করব তখন সময়টাকে স্থির করে দেব। তাহলে কি লিখব? সময় স্থির থাকলে ওকে, এটার স্থির করে দিলাম, মানে এখানে 12 আছে, ধরো এটাতেও 12 আছে, সময় স্থির ফিক্সড, মানে সংখ্যাটা একই, কোনো রকম চেঞ্জ হবে না। সময় স্থির থাকলে লক্ষ্য করো, লোক সংখ্যা যদি বাড়িয়ে দিই, মানে একটা যেখানে কাজ করছিল 2 জন, সেখানে যদি আমি 8 জনকে পাঠাই, 2 জন লোক যা আয় করবে 8 জন লোক তার থেকে বেশি আয় করবে, তাহলে লোক সংখ্যা বাড়ালে আয়টাও আমার বেড়ে যাচ্ছে। তাহলে সেইভাবে লিখব, সময় স্থির থাকলে লোক বাড়লে আয়ও বাড়বে, লোক সংখ্যাকে বাড়িয়ে দিলে আয়টা বেড়ে যাচ্ছে। অতএব আমরা বলতে পারছি সময় স্থির থাকলে লোক ও আয় কি সম্পর্কে থাকবে? একটা বাড়লে আরেকটা বাড়ছে, তাহলে লোক ও আয় সরল সম্পর্কে থাকবে, বা লোক ও আয়ের সরল সম্পর্ক।
এইভাবে লিখতে পারো। ওকে, তাহলে দেখো প্রথম সম্পর্কটা আমি পেয়ে গেলাম, এটা প্রথম সম্পর্ক। দ্বিতীয় সম্পর্ক, এগুলো না লিখলেও চলবে, আমি তোমাদের বোঝানোর জন্য এখানটা লিখছি 1 2। দ্বিতীয় সম্পর্কটা কি, আয়ের সাথে সময়। তাহলে আয় আর সময়ের যখন বের করব তখন লোক সংখ্যাটাকে স্থির রাখবো। তাহলে একই করবে, লোক স্থির থাকলে, লোক স্থির থাকলে তাহলে কি হবে দেখো, সময় যদি বাড়িয়ে দিই, মানে 5 জন লোকই ধরো কাজ করছে সব সময়, 5 জন লোক যদি 5 ঘন্টা কাজ করে, যে আয় করবে 5 জন লোকই, মানে একই সংখ্যক লোক যদি বেশি সময় মানে 10 ঘন্টা যদি কাজ করে, আয়ও তাহলে বেড়ে যাবে, যেহেতু বেশি সময় ধরে কাজ করছে। তাহলে কি হবে, সময় বাড়লে আয়টাও বাড়ছে। তাহলে লিখবে লোক সংখ্যা স্থির থাকলে, সময় বাড়ালে, লোক সংখ্যা বাড়ালে, সেরকম সময় বাড়ালে আয় বাড়বে, তাই তো, আয়টা বেশি হবে। তাহলে একই রকম, অতএব লোক স্থির থাকলে সময় ও আয় এর সরল সম্পর্ক, সরল সম্পর্ক। এবার দেখো, বুঝে পাওয়ার জন্য তুমি এটাকে একটু বক্স করে দিতে পারো, তাহলে এগুলো আমাদের সহজেই বুঝতে পারবে। সরল সম্পর্ক দুটোই হয়ে গেল। এবার আমরা করব কি, ঐকিক নিয়ম করব, তাই তো। তাহলে সম্পর্ক দেখো, প্রশ্নে যেটা ছিল সম্পর্ক নির্ণয় করি, সম্পর্ক আমরা পেয়ে গেছি। তারপরে আমরা কি করব, সমাধান করব। সমাধান করলে কি হবে, লিখব ঐকিক নিয়মে পাই, ঐকিক নিয়মে পাই। একটু ভালো করে বুঝে নাও এটা। ওকে, প্রথমে বলেছে এখান থেকে প্রথম লাইনটা প্রথমে লিখব। ওকে, 7 জন লোক, অর্থাৎ এখান থেকেও লিখতে পারো 7 জন লোক 12 দিনে আয় করে 4200 টাকা। ওকে, তাহলে 7 জন লোক 12 দিনে আয় করে সমান 4200 টাকা। ওকে, তাহলে দেখো এবার এই 7 জন লোক, অর্থাৎ লোকটা স্থির, লোক সংখ্যাটা 7 জন আছে। এবার একদিনে আয় করে, লক্ষ্য করো 12 দিনে আয় করছে, তার থেকে কমে যাচ্ছে, কম দিনে কম আয় করবে, যেহেতু সরল সম্পর্ক। দেখো, লোক সংখ্যা স্থির রেখেছি প্রথমটাতে, লোক সংখ্যা স্থির করে সময় ও আয় কি করেছে, সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে আমরা জানি ভাগ হবে। ওকে, তাহলে 4200 ডিভাইডেড বাই 12, এত টাকা। ওকে, বা এইভাবেও ভাবতে পারো 12 দিনে যা আয় করবে একদিনে তার থেকে কম আয় করবে। এবার কি হচ্ছে, এই 7টাকে প্রথমে একটা একটা করে কমানো হবে। প্রথমে এটাকে কমিয়েছি, তো আমি যদি এটাকে না কমাতাম, এটাকে কমালেও কোনো ব্যাপার ছিল না, যে কোনো একটাকে কমাতে হবে। এবার আমি 7টাকে কমাচ্ছি, একজন লোক, এটাকে ফিক্সড, একদিনে আয় করে। এখানে কি হচ্ছে, সময়টা ফিক্সড, দেখো একদিন, তাহলে লোক কমিয়েছি, তাহলে আয়টাও কি হবে, কমবে, যেহেতু সরল সম্পর্ক, মানে আমাদের আয়টাও, এই লোক সংখ্যাটাও এখানে এসে ভাগ হয়ে যাবে। তোমরা খেয়াল রেখো, সরল সম্পর্ক হলে কিন্তু ভাগ হয়। ওকে, এর পরেরগুলো আমাদের আর কিছু করতে লাগবে না, দেখো বোঝা যাবে। এর পরেরটা কি আছে, 8 জন লোক, এবার এটাকে কমিয়েছে যেমন, সেরকম একটা একটা করে বাড়িয়ে যাও। 8 জন লোক 9 দিনে বলেছে, তাহলে একজন লোক 9 দিনে আয় করে, বা সরাসরি একেবারে 8 জনও করে ফেলতে পারো। 8 জন লোক 9 দিনে আয় করে সমান 4200। এবার লক্ষ্য করো 12 গুণিত 7, এটা দুটোই ভাগ হয়েছে, ডান দিকের সংখ্যাগুলো দুটোই ভাগ হয়েছে। যেহেতু দুটোই ভাগ হয়েছে, এই যে দুটো সংখ্যা, তাহলে দুটোই আমাদের এখানে গুণ হবে, 8 গুণিত 9, এত টাকা। ওকে, বোঝা গেছে এটা। এটা তোমরা আরও একটা একটা করে বাড়াতে পারতে, বা সরাসরি দুটো বাড়িয়ে দিলেও কোনো ভুল হবে না, একই রকম হবে। এবার দেখো, এবার এটা কাটাকাটি করতে হবে, 7 6 42, আরও দুটো শূন্য আছে, মানে দুটো শূন্য দিতে হবে,
তাই তো। এবার 12 আছে, মানে 3 দিয়ে কাটি, 3 4-এ 12, 3 3-এ 9, তাই তো, 4 2-এ 8। তাহলে দেখো 3 2-এ 6, 6 6 36, তাহলে 36 আর 2টো শূন্য আছে, 3600 টাকা। তাহলে উত্তর কি লিখবে? উত্তর এখানে বলেছে 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবেন, তাহলে সেই ধরে উত্তর লিখবে 8 জন লোক 9 দিনে 3600 টাকা আয় করবেন। ওকে, তাহলে 3600 টাকা এখানে উত্তর। নেক্সট 2 দাগের প্রশ্ন দেখো, এখানে বলছে রাস্তা তৈরি করতে 16 জন লোককে, তাহলে প্রথমেই যে গণিতের ভাষায় সমস্যা লিখব, তাতে দেখো প্রথম লোকটা পেয়ে যাচ্ছি, তাহলে সেটা আগে লিখে নাও। গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রথম হচ্ছে 16 জন লোক, তাহলে লোক সংখ্যা এককটা হলো জন। 16 জন লোক 10 দিনে, তাহলে সময় আরেকটা, যার একক হচ্ছে দিন, তাহলে 16 জন লোক 10 দিনে কাজের জন্য, 10 দিন কাজের জন্য 3200 টাকা দিতে হয়। তাহলে এখানে এটা কি পারিশ্রমিক বলতে পারো, যে লোককে 10 দিনে কাজের জন্য 3200 টাকা দিতে হয়, বা খরচও লিখতে পারো। এখানে আমি খরচ লিখছি। খরচ কত? 3200 টাকা। ওকে, এরপরে বলেছে যদি 24 জন লোককে, তাহলে 24 জন লোককে 8 দিনে কাজ করেন, যদি 24 জন লোক 8 দিন কাজ করেন তবে কত টাকা দিতে হবে, তাহলে কত টাকা দিতে হবে। ওকে, তাহলে দেখো এবারেও দুটো সম্পর্ক, যেহেতু 3টে চলরাশি আছে, দুটো সম্পর্ক বের করতে হবে। এই দুটো তোমাদের লেখার দরকার নেই, জাস্ট বুঝে নাও। তাহলে দেখো কোশ্চেন মার্ক আছে এখানে, মানে খরচ, তাহলে একবার এখানে খরচ লিখলাম, আর একবার খরচ লিখে নিলাম। ওকে, তাহলে খরচের সাথে একবার লোক সংখ্যার, লোকের সম্পর্ক হবে, আবার একবার খরচের সাথে সময়ের সম্পর্ক হবে। ওকে, এই দুটো সম্পর্ক হবে। এবার যখন খরচের সাথে লোকের সম্পর্ক হবে তখন সময়টা স্থির, তাহলে লিখব সময় স্থির থাকলে, সময় স্থির থাকলে, সময় যখন স্থির তখন কি হচ্ছে দেখো, লোক সংখ্যা যদি বাড়িয়ে দিই, যে লোক সংখ্যা যদি বাড়িয়ে দিই তাহলে বেশি টাকা পারিশ্রমিক দিতে হবে বা খরচ বেশি দিতে হবে। তাহলে কি হচ্ছে, লোক বাড়লে বা লোক বাড়ালে খরচ বাড়বে। অতএব কি পাচ্ছি, লোক ও খরচ এর সরল সম্পর্ক, কারণ একটা বাড়াচ্ছি আর একটা বেড়ে যাচ্ছে, তাহলে সম্পর্কটা হলো সরল সম্পর্ক। ওকে, নেক্সট কি করতে হবে, খরচের সাথে সময়, তাহলে সময়টা যদি রিলেশন করতে চাই, সময় আর খরচ, তাহলে লোক সংখ্যাকে স্থির রাখতে হবে। তাহলে লেখো লোক স্থির থাকলে, লোক স্থির থাকলে তখন কি হবে, সময় যদি কমে যায়, এই যে ধরো সময়টা কমে গেছে, এটা ধরে সময় কমলে খরচও কমে যাবে, কারণ যদি কম সময় ধরে লোকজন কাজ করে তাহলে খরচ তোমাকে টাকা কম দিতে হবে। সুতরাং আর যদি সময় বেড়ে যায় তাহলে খরচও বেশি হবে, তাহলে সেটাই লিখব যে সময় বাড়ালে খরচ বাড়বে। অতএব সময় ও খরচ এর সরল সম্পর্ক, দুটো সম্পর্ক পেয়ে গেছো এবং দুটোই সরল। সরল হলে কি জানি আমরা, ভাগ করতে হবে। ওকে, তাহলে প্রথম লাইন ধরে লিখবে 16 জন লোককে 10 দিন কাজের জন্য টাকা দিতে খরচ হয়, 16 জন লোক 10 দিন কাজ করলে খরচ হয় এত টাকা। তাহলে ঐকিক নিয়মে পাই
ঐকিক নিয়মে পায় 16 জন লোক 10 দিন কাজ করলে খরচ সমান 3200 টাকা। এবার দেখো আগের অঙ্কটায় যেমন স্টেপ বাই স্টেপ একটা একটা করেছিলাম, এবার দুটোই একসাথে করার চেষ্টা করি। ওকে, অর্থাৎ দুটোই একসাথে কমাবো। একজন লোক একদিনে কাজ করলে খরচ হয়, কত খরচ হবে? যেহেতু দুটোই সরল সম্পর্ক, তাহলে আমরা দুটোই ভাগ করে দিতে পারবো একসাথে, মানে 3200 ডিভাইডেড বাই 16 ডিভাইডেড বাই 10। ঠিক আছে, যেহেতু তোমরা এই প্রথমবার অঙ্কটা শিখছো, সুতরাং একটা একটা করে বাড়িয়ে বাড়িয়ে কমিয়ে কমিয়ে যাব। তাহলে 16 জন লোক, অর্থাৎ লোকটাকে ফিক্সড করে দিলাম, লোক স্থির রাখলাম। তাহলে সময় কি? সরল সম্পর্ক, সুতরাং এটা সরল সম্পর্ক হলে কি হবে? ভাগ হবে। বোঝা গেছে? নেক্সট করব কি, এটাকে কমিয়ে দাও, এটা একই থাকলো। অর্থাৎ দেখো সময়টা একই, সময় যখন স্থির, মানে এই সম্পর্কটা সময় যখন স্থির তখনও সরল সম্পর্ক, আর সরল সম্পর্ক মানেই কি ভাগ করতে হবে। তাহলে এটা ছিল, তার সাথে ভাগ হবে কি, 16টা কমে 1 হয়েছে, মানে 16টা এখানে ভাগ হয়ে গেল। ওকে, এরপর চাইলে দুটোকে একসাথে করে ফেলতে পারো, যে অতএব, আর তোমাদের বইতে দুটো যেহেতু স্টেপ বাই স্টেপ করা আছে, সুতরাং আমরা স্টেপ বাই স্টেপ করে যাই। ওকে, একজন লোক, এবার দিন সংখ্যাটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। এখানে কত ছিল? দিন সংখ্যা 8, বেড়ে হয়েছে 8 দিন। 8 দিন কাজ করলে খরচ, দেখো 10টা কি হয়েছিল? আচ্ছা, এখানে 10 ছিল, তাই তো, সুতরাং এটা 10 হবে। তাহলে এখানে 10টা ভাগ হয়েছে, তাহলে এখানেও যখন আমরা করব 10টা কি হয়ে যাবে? এই ভাগ থাকছে, আর 8টা যেহেতু বেড়েছে, আর এখানে যেহেতু 10টা দিয়ে ভাগ করেছি, তাহলে 8টা এখানে গুণ হয়ে যাবে। নেক্সট কি? নেক্সট আসছে দেখো 24 জন লোক, তাহলে 24 জন, জনটা লোকটা বাড়ছে 24 জন, আর সময়টা স্থির থাকছে। ওকে, এখানে কি হয়েছিল? 16 জন লোক ছিল, 16টা কোথায় গেছে? ভাগ হয়েছে, তাহলে 24টা কি হবে? গুণ হবে। 3200 গুণিত 18 গুণিত 8, 10 গুণিত 16, আর এই 24টা আমাদের এখানে গুণ হয়ে যাবে। তাহলে 24 এত টাকা। এবার কাটাকাটি করতে হবে, 0 0 দেখো কেটে গেল, 8 2 16, এবার 2 1 2, 2 2 4, তাই তো। তাহলে 32 হচ্ছে, আর এখানে 12 হচ্ছে, আর একটা শূন্য আছে, এই শূন্যটা নামিয়ে দাও। এবার যারা 12-র ঘর নামতে পারবে সহজেই করতে পারবে, যাদের অসুবিধে হবে তারা এইভাবে গুণ করে নেবে। ওকে, ডান দিকে রাফ বলে লিখে নেবে, তারপর গুণটা করবে। 2 2 4, 2 3 6 গুণিত 1 2 2, 1 3 3। ওকে, 4 আর 6 আর 2 8, 3। এই যে 384, এটা শূন্যের আগে বসবে, তাই তো। তাহলে টাকা কত হলো? 3840 টাকা। তাহলে আমরা উত্তর লিখব, অতএব 24 জন লোক 8 দিন কাজ করলে দেখবে জিজ্ঞেস করেছে কত টাকা দিতে হবে, তাহলে 3840 টাকা দিতে হবে। তাহলে উত্তর কোনটা? উত্তর হলো 3840 টাকা। নেক্সট আছে দেখো 3-এর দাগের অঙ্ক, বলেছে 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 14 দিনে একটি কাজ শেষ করতে পারেন। তাহলে 3টে চলরাশি, একটা হলো লোক, আর একটা হলো প্রতিদিন কাজ, আর একটা হচ্ছে সময়, কত সময় ধরে কাজ করেছে, তাই তো। তাহলে গণিতের ভাষায় সমস্যাটা প্রথমে লিখে নাও। দেখো প্রথমটা হলো লোক, তার একক হচ্ছে জন, তাহলে 4 জন লোক, সুতরাং 4। এরপরে বলেছে প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে, তাহলে প্রতিদিন
প্রতিদিন কাজ, তাহলে সেটার একক হচ্ছে ঘন্টা। দেখো সময় এখানে লিখলাম না, তার কারণ হচ্ছে দুটোতেই সময়, 6 ঘন্টাটাও সময় আবার 14 দিনটাও সময়, আমি দিনটাকে সময় হিসেবে প্রকাশ করব, তাই লিখলাম প্রতিদিন কাজ। প্রতিদিন কাজ 6 ঘন্টা করে করেছে। তারপরেরটা হচ্ছে সময়, সময়টা কি, এককটা হচ্ছে দিন, তাহলে 14 দিন। প্রথমটা ক্ষেত্রে এটা একটি কাজ শেষ করতে পারেন। পরে বলেছে দেখো 7 জন লোক, তাহলে 4টা হয়ে গেল, 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা কাজ করে কত দিনে ওই কাজটি শেষ করতে পারে। তাহলে এটা হলো সমস্যা হলো। এবার দেখো সময়টাতে যেহেতু জিজ্ঞাসা চিহ্ন আছে, সময়ের সাথে একবার লোক, সময়ের সাথে একবার প্রতিদিন কাজ, এই দুটো সম্পর্ক বের করতে হবে। তাহলে প্রথমে আমি লোকটাকে স্থির করে নিই। লোক স্থির থাকলে, এটা কিন্তু সবসময় খেয়াল রেখো, যদি সময়ের সাথে প্রতিদিন কাজটা লেখো আর লোকটাকে যদি স্থির না রাখো, তাহলে কিন্তু সেটা সরল সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক কোনোটার মধ্যেই আসবে না। লোক স্থির থাকলে, এটাকে স্থির করেছে। তারপর প্রতিদিন কাজ বাড়লে বা বাড়ালে, প্রতিদিন কাজের পরিমাণ বাড়ালে, দেখো লোকটা ফিক্সড, মানে একই সংখ্যক লোক আছে। এবার যদি আমি একদিনে বেশি কাজ করে নিই, মানে প্রতিদিনে যে কাজটা, সেই কাজটা একদিনে যদি বেশি করি, তাহলে সময়টা স্বাভাবিকভাবেই কম লাগবে। যদি আমি একদিনে 6 ঘন্টার জায়গায় 10 ঘন্টা করে কাজ করি, তাহলে এই যে 14 দিন লেগেছিল যে কাজটা শেষ করতে, সেটা আরও কম দিনে শেষ হয়ে যাবে। তাহলে প্রতিদিন কাজটার সময়টা বাড়িয়ে দিলে এই সময় সেটা হচ্ছে কমবে, এটা কমবে। অতএব আমি বলতে পারি প্রতিদিন কাজ ও সময় ব্যস্ত সম্পর্কে থাকবে। বা লিখতে পারো সময়ে ব্যস্ত সম্পর্ক। ওকে, একই। এবার দেখো এরপরে আমি কি করব, লোকটাকে স্থির রেখেছিলাম, তাহলে পেয়েছি কি, ব্যস্ত সম্পর্ক। খেয়াল রাখবে ব্যস্ত সম্পর্ক হলে কিন্তু গুণ করতে হবে। ওকে, তাহলে এরপর আমি প্রতিদিন কাজটাকে স্থির করে দেব। প্রতিদিন কাজ স্থির থাকলে তখন কি হবে, দেখো লোক সংখ্যা যদি আমি বাড়িয়ে দিই, মানে একটা জমিতে চাষ হচ্ছে, ধরো এই জমিতে চাষ হচ্ছে, যদি লোক সংখ্যাকে বাড়িয়ে দিই, ধরো আগে 10 জন ছিল, এখন সেখানে আমি 20 জন বা 100 জনকে লাগিয়ে দিয়েছি, তাহলে যে সময়টা লাগতো, যদি বেশি লোক লাগিয়ে দিই, তাহলে কম সময়ে চাষটা হয়ে যাবে। সুতরাং লোক সংখ্যা বাড়ালে সময়টাও কমে যাচ্ছে। তাহলে আমি কি লিখব না, লোক বাড়ালে সময় কমবে। এখানে দেখো একটা বাড়ছে আর একটা কমছে, সুতরাং এটাও কি হয়ে যাচ্ছে, অতএব লোক ও সময় এর ব্যস্ত সম্পর্ক। দেখো এটার ক্ষেত্রে, আগের অঙ্কগুলোর ক্ষেত্রে আমি দুটোই পেয়েছিলাম, দুটোই সরল সম্পর্ক, এখানে পেলাম দুটোই ব্যস্ত সম্পর্ক, সুতরাং খেয়াল রাখতে হবে তোমাকে। তাহলে এবার ঐকিক নিয়ম করে নাও। ঐকিক নিয়মে পাই সেটা হচ্ছে 4 জন লোক প্রতিদিন, প্রথম লাইনটা থেকে লেখো, তাহলে দেখো সুবিধে, প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কাজটি শেষ হয়। দেখো আর একটু ছোট ছোট করে লিখবে, যাতে করে একটা লাইনেই হয়, কাজটি শেষ হয়। শেষ হতে কতদিন সময় লাগছে, 14 দিনে।
ওকে, এরপরে কি হবে, একটা একটা করে কমাবো। তাহলে 4 জন লোক প্রতিদিন 1 ঘন্টা কাজ করলে কাজটি শেষ হয়, দেখো কম সময় কমিয়ে দিয়েছি, বা যেহেতু যে লোক সংখ্যা স্থির আছে, 4 আছে, তাহলে লোক সংখ্যা স্থির থাকলে সম্পর্কটা ব্যস্ত হলে আমাদের গুণ হয়ে যায়, 14 গুণিত 6 দিন হয়ে গেল। ওকে, পরে আমি কি করব, এই 4 জনটাকে 1 জন করে দেব, আর এখানে 1 ঘন্টাটা 1 ঘন্টা, অর্থাৎ এটা ফিক্সড সময়, 1 ঘন্টা কাজটা ফিক্সড। তাহলে প্রতিদিন কাজটা স্থির হলে এটাও ব্যস্ত সম্পর্ক, তাহলে ব্যস্ত সম্পর্ক হলে আমাদেরকে গুণ করতে হয়, তাহলে 4 দিয়ে গুণ করে দাও। ওকে, নেক্সট একটা বাড়াও, যে কোনো একটা, প্রথমে এটা কমিয়েছিলাম সুতরাং এটাকেই বাড়িয়ে নিই। এবার এটাকে বাড়াতে হলে 6 থেকে কি হচ্ছে 3, মানে 1 থেকে বেড়ে হবে 3, 1 ঘন্টা কাজ করছিল সেটা হয়ে গেল 3 ঘন্টায় কাজটি শেষ হয়। যেহেতু এইগুলো সবগুলো গুণ হয়েছে, এরপরে যেগুলো করব সেগুলো ভাগ হবে একের পরেরগুলো, তাহলে এই 3টা আমাদের এদিকে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে ডিভাইডেড বাই 3 এত দিনে। এরপর কি আছে দেখো, আমরা লোক সংখ্যাটা 4 ছিল, 1 করেছি, এরপরে 7 করব, তাহলে 7 জন লোক প্রতিদিন, এখানে 3টা ফিক্সড, তাহলে আবার ব্যস্ত সম্পর্ক, এবার ব্যস্ত সম্পর্ক মানে আগেরটা গুণ হয়েছিল, এখনটা আমরা ভাগ করব। দেখো এখানে জায়গা যেহেতু কম, আমরা এখানে লিখি, এখান থেকে এইভাবে, তাহলে কাটাকাটি করতে সুবিধে হবে। 4 গুণিত 6 গুণিত 4 ছিল, 14 গুণিত 6 গুণিত 4 ছিল, এই 7টাও এখানে ভাগ হয়ে আসবে, তাহলে 3 গুণিত 7 এত দিনে। ওকে, তাহলে 3 2 6 আর 7 2 14, তাহলে 4 গুণিত 2 মানে হচ্ছে 4 2 8, 8 গুণিত 2 8 2 16, তাহলে 16 দিনে হয়েছে। তাহলে লাস্ট লাইন ধরে উত্তর লিখবে, 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা কাজ করে 16 দিনে ওই কাজটি শেষ করতে পারবেন। অতএব 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা কাজ করে 16 দিনে ওই কাজটি শেষ করতে পারবে। তাহলে উত্তর হলো আমাদের এই 16 দিন। নেক্সট 4 দাগের প্রশ্নটা দেখো, লাস্ট প্রশ্ন, এটা হলো 14টা পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে। তাহলে তোমরা 3টে চলরাশি পেয়ে যাচ্ছ, তাহলে লিখে নেবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমটা হচ্ছে পাম্প, একক আছে দেখো টা, 14টা, তাই তো। তারপরে আছে সময়ের একক বলে দেওয়া আছে দিন, তারপরে বলেছে জলের একক দেখো লেখা আছে লিটার। ওকে, তাহলে 14টি পাম্প 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে। এরপরে বলেছে 20টা পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে। ওকে, খুব সহজ। এবার দেখো জলে কোশ্চেন মার্ক আছে, তাহলে জলের সাথে একবার সময়, জলের সাথে একবার পাম্পের সম্পর্ক বের করব, তাই তো। তাহলে জলের সাথে যখন সময়ের সম্পর্ক বের করব তখন পাম্পটাকে স্থির রাখতে হবে, তাহলে পাম্প স্থির রেখে বা স্থির থাকলে, দেখো এটা স্থির মানে এটাকে ভুলে যাও, সময় যদি বাড়িয়ে দিই বা সময় যদি কমিয়ে দিই, কম সময়, এখানে দেখো সময়টা কমেছে, সময় কমলে কম জল তুলতে পারবো, তাই তো। তাহলে এইভাবে লেখো। একই রকমভাবে যদি সময়টাকে আমি বাড়িয়ে দিই তাহলে বেশি পরিমাণ জল তুলতে পারবো, তাহলে সময় বাড়ালে জল বাড়বে।
অতএব আমরা পাচ্ছি সময় ও জল এর সরল সম্পর্ক। তাহলে এটা পেলাম সরল সম্পর্ক। এরপরে সময়টাকে ফিক্সড করে দাও। তাহলে লেখো সময় স্থির রাখলে বা স্থির থাকলে, দেখো সময় স্থির। এখন পাম্পটাকে যদি বাড়িয়ে দিই তাহলে অনেক পাম্প অনেক বেশি জল তুলতে পারবে, পাম্প বাড়িয়ে দিলে বেশি পরিমাণ জল উঠবে, তাহলে পাম্প বাড়ালে জলও বাড়ছে। পাম্প বাড়ালে জল বাড়বে। তাহলে এটা বাড়ছে, দেখো দুটোই বাড়ছে, দুটোই বাড়ালে সম্পর্ক সরল সম্পর্ক। তাহলে পাম্প ও জল এর সরল সম্পর্ক। তাহলে এক্ষেত্রেও আমরা পেলাম দুটোই সরল সম্পর্ক। ওকে, তাহলে সরল সম্পর্ক হলে একই রকমভাবে ঐকিক নিয়মের সমাধান করে পাই বা ঐকিক নিয়মে পাই। এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখবে যেহেতু তিনটে চলরাশি আছে, আমরা ডান দিক থেকে যতটা সম্ভব বাম দিক থেকে শুরু করব, তাহলে ডান দিকে আমরা বেশি জায়গা পাবো। ঠিক আছে, তাহলে লিখব 14টা পাম্প 200 দিনে জল তুলতে পারে সমান হচ্ছে 28,000 লিটার। ওকে, এরপর দেখো একটা একটা কমাও। তাহলে 14টা পাম্প এক দিনে জল তুলতে পারে সমান, পাম্পটা স্থির, 14টা 14, তাহলে পাম্প স্থির মানে এটা, এখানে সম্পর্ক সরল, যদিও দুটোই সরল সম্পর্ক তবুও একবার দেখে নিলাম। তাহলে সরল সম্পর্ক হলে আমাদের ভাগ করতে হবে, বা তোমরা যদি ভুলে যাও যে ভাগ না গুণ, তখন এইভাবে ভেবে নেবে যেহেতু পাম্পটা ঠিক মানে ফিক্সড আছে, তাহলে 200 দিনে যতটা জল তুলবে তার থেকে একদিনে কম জল তুলবে, কম মানে ভাগ করতে হবে। ওকে, এবার একটি পাম্প একদিনে জল তুলতে পারে। এক্ষেত্রে দেখো সময়টা স্থির, সময় স্থির থাকলে পাম্প আর জল সরল সম্পর্ক, সুতরাং সরল সম্পর্ক মানে আবার ভাগ করতে হবে। তাহলে 200 আর এখানে ভাগ করতে হবে তাহলে 14 দিয়ে। এবার এখানেও দেখো একই রকমভাবে ভাবতে পারবে, 14টা পাম্পে যে পরিমাণ জল তুলতে পারতো, একটা পাম্পে তার থেকে কম জল তুলতে পারবে। ওকে, নেক্সট দেখো 200 দিনটা ছিল, ওখান থেকে আমরা একদিনে বের করেছি, এরপরে কি করতে হবে 125 দিন। তাহলে এই পাম্পটাকে স্থির রেখে দাও, যেটা খুশি যে কোনো, এটাকেই কমিয়ে তারপর এটাকেই বাড়াতে হবে সেরকম কিছু নেই। তোমার লক্ষ্যটা হচ্ছে এক এককে দুটোতেই আনতে হবে, আবার দুটোকেই যে এককগুলোতে যেই সংখ্যাগুলোতে চেয়েছে সেগুলোতে নিয়ে যেতে হবে। সেটা কোনটা আগে করবে কোনটা পরে করবে সেরকম করে বাঁধা ধরা রুল নেই। তবে বইতে বা আমরা সব সময় এটাকে প্রথমে এক করি, তারপরে এটাকে এক করি, তারপরে এটাকে বাড়াই, তারপরে এটাকে বাড়াই, এইভাবেই চলতে থাকে। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে দেখো 28,000 যেটা ছিল সেটা আগে লিখে নিলাম 200 × 14। এবার দেখো এখানে 200 ছিল, 200টা ভাগ হয়ে এসছে, তাহলে এটা কি হবে, এটা গুণ হয়ে যাবে, তাহলে 125 লিটার, এটা গুণ হয়ে গেল। ওকে, পরেরটার জন্য কি, এবার দেখো 14টা পাম্প ছিল, পরে হয়েছে 20টা পাম্প, তাহলে 14র জায়গায় 1 হয়েছে, একটা আবার বেড়ে হবে 20, আর এখানে 125 ছিল, 125 রেখে দেবে একই রকম। এবার এখানটা দেখো 28,000 গুণিত 125 200 গুণিত 14, এটা ছিল। এবার 14টা কি হয়েছে, ভাগ হয়েছে, তাহলে এই যে 20টা ভাগের উল্টো অর্থাৎ গুণ হয়ে যাবে, তাহলে এত লিটার। ওকে, দেখো এখানে একটা শূন্য আছে, এই শূন্য শূন্য কেটে দাও, তাহলে 20-র সাথে 20 কেটে যাচ্ছে। এবার 14 2 28, তাহলে 14 2 যদি 28 হয়, আর পরে দেখো দুটো শূন্য আছে, এই দুটো শূন্য তাহলে দুটো শূন্য চলে আসবে। এবার 125 দিয়ে 200কে গুণ করতে হবে, তাহলে এই দুটো শূন্যকে আগে নামিয়ে নাও, তারপর 2 দিয়ে গুণটা করে নাও। 2 5 10 শূন্য, হাতে থাকে 1, 2 2 4, 1 5, 2 1 2।
ওকে, তাহলে এত লিটার। এবার লাস্ট লাইন ধরে উত্তর লিখে নাও। 20টি পাম্প মেশিন 125 দিনে যে 25,000 লিটার জল তুলবে। অতএব 20টি পাম্প মেশিন 125 দিনে 25,000 লিটার জল তুলবে। ওকে, তাহলে উত্তর হলো 25,000 লিটার।